তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 5th সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যে ডিএসসিসি 11 পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস, এই পেপারটির একটি 5 নম্বরের টিকা প্রশ্ন ইউরোপের শক্তি সমবায় বা কনসার্ট অফ ইউরোপ, 5 নম্বরের এই টিকা প্রশ্নের উত্তর নিয়ে একটু আলোচনা করব, তারপর এর উত্তরপত্রটি তোমাদের সামনে তুলে ধরবো। তা আলোচনার মূল বিষয়কে একবার আমরা একটু বোর্ডে দেখে নিই। সিইউ হিস্ট্রি অনার্স 5th সেম ডিএসসিসি 11, প্রশ্ন হচ্ছে ইউরোপীয় শক্তি সমবায় বা কনসার্ট অফ ইউরোপ। বিষয়টা কি একটু যদি আমরা জেনে নিই বুঝতে সুবিধা হবে। দেখো, নেপোলিয়ানের পতনের পর, মানে 1815 সালে নেপোলিয়ানের পতন ঘটে এবং নেপোলিয়ানের পতনের পর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা শহরে একটি সম্মেলনের আয়োজন করেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী প্রিন্স মেটারনিখ। এবং এই ভিয়েনা সম্মেলনে 3টি নীতি নেওয়া হয়। এক, ন্যায্য অধিকার নীতি, অর্থাৎ নেপোলিয়ানের আগে যে রাজ্যে যে রাজা রাজত্ব করতেন তাকে সেই রাজ্যটা ফিরিয়ে দেওয়া হয়েছিল, ন্যায্য অধিকার নীতি। ক্ষতিপূরণ নীতি, নেপোলিয়ানের যুদ্ধের মধ্য দিয়ে বা নেপোলিয়ান যে সমস্ত জায়গা দেশ রাজ্য দখল করেছিল সেই সমস্ত রাজ্যগুলোকে পুনরায় ক্ষতিপূরণ দেওয়া। আরেকটি ছিল শক্তির ভারসাম্য, মানে শক্তি সাম্য নীতি। শক্তি সাম্য নীতি মানে শক্তি সমান সমান থাকবে। এতদিন মানে প্রায় 15 বছর ইউরোপে নেপোলিয়ান খুবই শক্তিশালী হয়ে উঠেছিলেন, অর্থাৎ ফ্রান্স খুব শক্তিশালী হয়ে উঠেছিল এবং সে আশেপাশের অন্যান্য দেশগুলো দখল করে নিয়েছিল। ফলে এখানে শক্তিটা কিন্তু সমান ছিল না, কিন্তু এখন নীতি নেওয়া হলো যে শক্তি সমানে সমানে থাকবে। ফ্রান্সকে এমন ভাবে পুনর্গঠন করা হবে যাতে এই ফ্রান্স পরবর্তীকালে আবার মাথা তুলে না দাঁড়াতে পারে। তাই ফ্রান্সের সীমানাকে সংকুচিত করা হয় এবং সীমান্তবর্তী বিভিন্ন প্রদেশকে পার্শ্ববর্তী দেশকে দিয়ে দেওয়া হয়। এইভাবে ফ্রান্সের পার্শ্ববর্তী দেশগুলোকে শক্তিশালী করা হয় এবং ফ্রান্সের চতুর্দিকে একটা বেষ্টনী বলয় তৈরি করা হয়। এই নীতির নাম ছিল শক্তি সাম্য নীতি। এই জায়গা থেকেই কিন্তু কনসার্ট অফ ইউরোপ বা শক্তি সমবায়ের উৎপত্তি। এই ভিয়েনা সম্মেলনে 4টি দেশ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, তাই এই 4টি দেশকে বলা হয় বিগ ফোর। এই 4টি দেশ কে ছিল? ইংল্যান্ড ছিল অবশ্যই, আর ছিল রাশিয়া, প্রাশিয়া, অস্ট্রিয়া। রাশিয়া, প্রাশিয়া, অস্ট্রিয়া এই 3 দেশ এবং সাথে ইংল্যান্ড, এই 4টি দেশ নেপোলিয়ানের পতন ঘটায় সম্মিলিতভাবে এবং নেপোলিয়ানের পতনের পর ভিয়েনা সম্মেলনে এই 4টি দেশ একসাথে বসে এই সমস্ত নীতিগুলো নেয় এবং নিজেদের মধ্যে এই 4টি দেশ একটা চুক্তি করে যার নাম চতুশক্তি মৈত্রী। এবং এই চতুশক্তি মৈত্রীর মূল উদ্দেশ্য ছিল যে এই 4টি দেশ তারা প্রতি বছরে নিজেদের মধ্যে সম্মেলনে মিলিত হবে এবং ইউরোপের বিভিন্ন রাজনৈতিক সমস্যা নিয়ে তারা আলোচনা করবে এবং তার সমাধানের চেষ্টা করবে এবং এইভাবে ইউরোপে শক্তির ভারসাম্য বজায় রাখবে। সেটা করতে গেলে 4টি দেশকে একসাথে মৈত্রী বন্ধনে আবদ্ধ হতে হবে। তাই ইংল্যান্ড, রাশিয়া, প্রাশিয়া, অস্ট্রিয়া এই 4টি দেশ একসাথে চতুশক্তি মৈত্রী করে। দেশ 4টি খুব ইম্পর্টেন্ট, দেখে নাও। ইংল্যান্ড, প্রাশিয়া, রাশিয়া এবং অস্ট্রিয়া। পরবর্তীকালে ফ্রান্স এখানে অন্তর্ভুক্ত হয়। মোট 5টি দেশ এই কনসার্ট অফ ইউরোপের মধ্যে প্রবেশ করে। এখন এই চতুশক্তি মৈত্রীভুক্ত যে 4টি দেশ তারা যে বাৎসরিক অধিবেশনগুলো করতেন বা নিজেদের মধ্যে যে সম্মেলনে তারা মিলিত হতেন, এইভাবে আবির্ভূত হয় কনসার্ট অফ ইউরোপ বা ইউরোপের শক্তি সমবায়। অর্থাৎ এখানে 4টি শক্তিশালী দেশ তারা একটা সমবায় তৈরি করেছে, একসাথে একটা জোট বেঁধে একটা সুপার পাওয়ারে পরিণত হয়েছে, একটা শক্তির সমবায় ঘটেছে, সম্মেলন ঘটেছে এখানে। তো এইভাবে শক্তি সমবায়ের আবির্ভাব ঘটে 1815 সালে এবং 1825 সাল পর্যন্ত প্রায় 10 বছর এই শক্তি সমবায় টিকে ছিল এবং এর মধ্যে তারা প্রায় 5টি সম্মেলন করে। এই 5টি সম্মেলনই আমাদের মাথায় রাখতে হবে এবং সম্মেলনে কি কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এটা মাথায় রাখতে হবে এবং সম্মেলনগুলো কোন কোন বছরগুলোতে হচ্ছে সেটা মাথায় রাখতে হবে। যদি আমরা একবার বোর্ডে দেখে নিই তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। প্রথম যে সম্মেলন সেটা ভিয়েনা সম্মেলন, 1815 ভিয়েনা সম্মেলনের
3 বছর পরে গিয়ে হয় প্রথম যে সম্মেলন, তার নাম আইলা সাপেল। এই আইলা সাপেলের সম্মেলন হয় 1818 সালে এবং এই সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয় যে ফ্রান্সে যে বিদেশি সেনারা রয়েছে, মানে নেপোলিয়নের যখন পতন হয় তখন ফ্রান্সে কিন্তু বিদেশি সেনা চলে এসেছিল এবং সেভাবেই ছিল। তা আইলা সাপেলের সন্ধিতে বা সম্মেলনে, প্রথম সম্মেলন কনসার্ট অফ ইউরোপের, সেখানে 1818 সালে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে ফ্রান্স থেকে সমস্ত বিদেশি সেনা অপসারণ করতে হবে এবং ফ্রান্সকে এই কনসার্ট অফ ইউরোপের মধ্যে ঢুকিয়ে নিতে হবে, অর্থাৎ তাকে সদস্য পদ দিতে হবে। এই সিদ্ধান্ত প্রথম সম্মেলনে নেওয়া হয়। এছাড়া আইলা সাপেলে আরো অনেক কিছু আন্তর্জাতিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়, যেমন সেই সময় ইউরোপের দাস ব্যবসা যেটা চলছিল, সেটা দাস ব্যবসা নিয়ে খুব সমস্যা দেখা দিয়েছিল। এই দাস প্রথা, দাস ব্যবসা, সেলফ ট্রেড যেটা, এটার সমাধান করা বা এটা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া বারবারি যে জলদস্যু ছিল, তাদের উৎপাতে ব্যবসা বাণিজ্য ইউরোপে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তো এই বারবারি জলদস্যুদেরও কিভাবে সমাধান করা যায় সেটা নিয়েও এই আইলা সাপেলের সন্ধিতে আলোচনা করা হয়। এছাড়া আন্তর্জাতিক যে নৌ পরিবহন, যেটা জলদস্যুদের দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছিল, সেই আন্তর্জাতিক নৌ পরিবহনের যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হয় আইলা সাপেলে। এছাড়া আন্তর্জাতিকভাবে যে নিরস্ত্রীকরণ, অর্থাৎ প্রতিটা দেশ অস্ত্র ত্যাগ করবে বা অস্ত্রের সংখ্যা কমিয়ে আনবে, এই যে অস্ত্রের নিরস্ত্রীকরণ, এই নিরস্ত্রীকরণ যে সমস্যা, সেটা নিয়েও কিন্তু আইলা সাপেলে আলোচনা করা হয়। তো এই ছিল 1818 সালের আইলা সাপেল অর্থাৎ শক্তি সমবায়ের প্রথম সম্মেলনের আলোচনার বিষয়বস্তু। এরপরে দেখো রয়েছে ট্রোপো। ট্রোপোর সম্মেলন হচ্ছে আরো 2 বছর পরে 1820 সাল ট্রোপোতে সম্মেলন হয় এবং এখানে রাশিয়া একটা নতুন প্রস্তাব এনে হাজির করে। সেই প্রস্তাব অনুযায়ী বলা হয় যে ইউরোপের কোন দেশে যদি গণতান্ত্রিক আন্দোলন হয়, যেমন ফরাসি বিপ্লব হয়েছিল ফ্রান্সে গণতান্ত্রিক ভাবে রাজার বিরুদ্ধে, এই রকম কন্ডিশন যদি ইউরোপের আর কোনো দেশে হয়, তখন এই চতুষ্শক্তি মৈত্রী বা কনসার্ট অফ ইউরোপ সেখানে হস্তক্ষেপ করবে, সেই গণতান্ত্রিক বিপ্লব বা আন্দোলনকে দমন করবে, করে সেখানে রাজতন্ত্রকে প্রতিষ্ঠা করে রাখবে। পুরনো তন্ত্র, অভিজাত তন্ত্র, সামন্ততন্ত্র সেখানে বজায় রাখা হবে এবং জনগণের গণতান্ত্রিক অধিকারকে ধ্বংস করে দেওয়া হবে। এটা রাশিয়া এই প্রস্তাব নিয়ে এসেছিল এবং এই প্রস্তাব অনুযায়ী এই বিভিন্ন দেশে, মানে ক্ষুদ্র দেশে বা দুর্বল রাজতান্ত্রিক দেশে রাজার বিরুদ্ধে যে সমস্ত আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলনগুলো হয়েছিল, সেগুলো কিন্তু দমন করা হয় এবং এই প্রস্তাব প্রথম নিয়ে আসে রাশিয়া 1820 সালে শক্তি সমবায়ের দ্বিতীয় সম্মেলনে, ট্রোপোর বৈঠক। এরপরে আসছি তৃতীয় সম্মেলন লাইব্যাকে হয় 1821 সালে এবং এখানে মানে 1821 সালে যদি আমরা ইউরোপের ইতিহাস দেখি, তা দেখবো যে ইতালির দক্ষিণ দিকে যে প্রদেশ ছিল নেপলস এবং ইতালির উত্তর দিকে যে প্রদেশ ছিল পিডমন্ট, এই দুটো রাজ্য কিন্তু সর্ববৃহৎ রাজ্য ইতালির। নেপলস পাশে সিসিলি আছে, যাই হোক নেপলস আর পিডমন্ট, একমাত্র পিডমন্টেই রাজা ছিল ইতালীয়, বাকি সমস্ত জায়গা যেমন সিসিলি, নেপলস, পারমা, মডেনা, টাস্কেনি, এই সমস্ত জায়গাগুলোতে সব বিদেশি রাজারা রাজত্ব করতেন, বিশেষ করে অস্ট্রিয়ার রাজা, ফ্রান্সের রাজারা এখানে রাজত্ব করতেন। যাই হোক, এই পিডমন্ট এবং নেপলসে বিপ্লব দেখা দেয়, জনগণের গণ আন্দোলন দেখা দেয় সেখানকার লোকাল যারা রাজা ছিলেন তাদের বিরুদ্ধে। ঠিক সেই সময় 1821 সালে ভেরেনাতে, লাইব্যাকে তখন চতুষ্শক্তি মৈত্রীর বা কনসার্ট অফ ইউরোপের তৃতীয় সম্মেলন বসেছিল লাইব্যাকে 1821 সালে এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এই নেপলস এবং পিডমন্টের যে গণবিদ্রোহ তাকে দমন করা হবে এবং সেটা করাও হয়। শক্তি সমবায় থেকে সেনা পাঠিয়ে এই বিদ্রোহগুলোকে দমন করা হয়েছিল। এরপরে দেখো রয়েছে চতুর্থ সম্মেলন ভেরোনাতে হয়। সেই সম্মেলন হয় 1822 সালে এবং এই সময়ে স্পেনেও গণবিদ্রোহ দেখা দেয় এবং সেই গণবিদ্রোহে দমন করার জন্য স্পেনে হস্তক্ষেপের নীতি নেওয়া হয়। সেই নীতি নেওয়া হচ্ছে ভেরেনাতে। ভেরেনার সম্মেলন 1822 সালে সিদ্ধান্ত একটাই নেওয়া হচ্ছে, স্পেনের যে গণবিদ্রোহ তাকে দমন করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এই ভেরোনাতে। এরপর শেষ যে
সম্মেলনটা হয় 1825 সালে রাশিয়ার পিটার্সবার্গে, সেন্ট পিটার্সবার্গ, যেটা একসময় রাশিয়ার রাজধানী ছিল, সেই সেন্ট পিটার্সবার্গে 1825 সালে সিদ্ধান্ত নেওয়া হয় গ্রিসে হস্তক্ষেপ করা হবে। অর্থাৎ গ্রিসেও, সেখানেও রাজতান্ত্রিক সরকারের বিরুদ্ধে প্রজাতান্ত্রিক বিদ্রোহ দেখা দিয়েছিল, গ্রিসের স্বাধীনতা সংগ্রাম চলছিল। সেই গ্রিসকে আক্রমণ করে গ্রিসের এই গণ আন্দোলনকে দমন করা হয়। রাশিয়া এটা করেছিল এবং রাশিয়া এখানে এই সেন্ট পিটার্সবার্গে এই সম্মেলনে এই সিদ্ধান্ত নিয়েছিল যে গ্রিসের হস্তক্ষেপ করা হবে। এই 5টি সম্মেলন পরপর লিখতে হবে, কখন কোন বছরে হয়েছে, কি কি সিদ্ধান্ত সেখানে নেওয়া হচ্ছে। তবে 1815 থেকে শুরু করে 1825 এই 10 বছর এই কনসার্ট অফ ইউরোপ ছিল, কিন্তু তারপরে কেন ছিল না, এটা একটা প্রশ্ন। এত সুন্দর একটা ব্যবস্থা, 4টি শক্তিশালী দেশ যখন একজোট হয়ে একটা সুপার পাওয়ারে পরিণত হয়েছে, তার অস্তিত্ব 10 বছরের মাথায় কিভাবে ধ্বংস হয়ে গেল, এটা একটা প্রশ্ন। সেই ব্যর্থতার পিছনে রয়েছে মতাদর্শগত কারণ। অর্থাৎ এই 4টি দেশের মতাদর্শগত দিক থেকে সম্পূর্ণ ছিল আলাদা। ইংল্যান্ড একটা গণতান্ত্রিক দেশ, রাজতন্ত্র যদিও বা সেখানে রয়েছে। আবার প্রাশিয়া, রাশিয়া, অস্ট্রিয়া এগুলো ছিল চরমভাবে রাজতান্ত্রিক দেশ, ফলে মতাদর্শগত পার্থক্য কিন্তু রয়েছে। এছাড়া এরপরে দেখো রয়েছে যে আলাদা আলাদা এদের স্বার্থ ছিল, আলাদা আলাদা স্বার্থ। পরবর্তীকালে ফ্রান্স যখন এখানে আসে, ফ্রান্সের লক্ষ্য ছিল স্পেন দখল করা বা স্পেন কেন্দ্রিক। অস্ট্রিয়ার লক্ষ্য ছিল ইতালি কেন্দ্রিক। এইবার প্রাশিয়ার লক্ষ্য ছিল বলকান কেন্দ্রিক। তাহলে এক একটা দেশের এক একটা জায়গার উপরে তাদের কিন্তু লক্ষ্য ছিল, লোভ ছিল, টার্গেট ছিল। ফলে তাদের মধ্যে একসাথে মতের মিল ঘটা খুব কিন্তু সমস্যার ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল, এবং তাই হয় মতানৈক্য ঘটে। এদের মধ্যে কোনো ঐক্য ছিল না, মতের মিল ঘটে, ঐক্যবদ্ধভাবে তারা বেশি দিন থাকতে পারেননি। এই কারণে শক্তি সমবায় কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়। অর্থাৎ প্রতিটা দেশে, ইংল্যান্ড, প্রাশিয়া, রাশিয়া, অস্ট্রিয়া, প্রতিটা দেশের যে জাতীয় স্বার্থ, সেই স্বার্থ একে অপরের বিরোধী ছিল। এই কারণে এই শক্তি সমবায় শেষ পর্যন্ত ব্যর্থ হয়। এছাড়া একটা দেশ আরেকটা দেশকে ব্যাপকভাবে সন্দেহ করত, সন্দেহ, অবিশ্বাস, এই পারস্পরিক সন্দেহের বাতাবরণ, এই জায়গা থেকে এই শক্তি সমবায় দুর্বল হতে থাকে। এছাড়া যে 4র্থ সম্মেলন যেটা হয় ভেরোনা, এই ভেরোনার সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে স্পেনে হস্তক্ষেপ করা হবে, এবং সে হস্তক্ষেপ কে করবে? ফ্রান্স করবে। এর বিরোধিতা করে ইংল্যান্ড, এবং ইংল্যান্ড এটা বারণ করে ফ্রান্সকে। ফ্রান্স সেই কথা শোনেনি, স্পেনে হস্তক্ষেপ করে, এবং এর ফলে ইংল্যান্ড এই শক্তি সমবায় বা কনসার্ট অফ ইউরোপের 4র্থ সম্মেলনে যোগদান করেনি এবং শক্তি সমবায় থেকে বেরিয়ে আসে। ইংল্যান্ডের মতো একটা শক্তিশালী দেশ সেই সময় কনসার্ট অফ ইউরোপ থেকে বেরিয়ে আসার ফলে বাকি দেশগুলো খুব দ্রুত নিজেদের মধ্যে মতের অমিল দেখা দেয়, এবং শক্তি সমবায় 1825 সালে চ্যাপ্টার ক্লোজ হয়ে যায়। তবে শক্তি সমবায়ে যে তৈরি হয়েছিল, এর কি কোনো গুরুত্ব নেই, কোনো প্রভাব কি আজও, মানে কোনো ভ্যালু নেই? আছে, অবশ্যই আছে। কি ভ্যালু আছে? কারণ শক্তি সমবায়েতে মূল বিষয় হচ্ছে চতুর্শক্তি, 4টি শক্তি একসাথে জয়েন্ট হয়ে শক্তির একটা সমবায় ঘটিয়েছে, একটা সম্মিলন ঘটিয়েছে, একটা সুপার পাওয়ার তৈরি করেছে। অর্থাৎ এখানে যৌথভাবে শক্তিটা গড়ে উঠছে। অর্থাৎ এই যে আমরা এখন আধুনিক কালে যৌথ নিরাপত্তার কথাটা আমরা জানি, জাতিপুঞ্জে, জাতিসংঘে রয়েছে আন্তর্জাতিক যৌথ নিরাপত্তা। অর্থাৎ অনেকগুলো দেশ একসাথে মিলে একটা একটা শক্তি তৈরি করা, এবং সেই শক্তি একে অপরকে নিরাপত্তা দেয়। যেমন একে বেস করে আমেরিকা তৈরি করেছে ন্যাটো, সিয়াটো, মেডো, মিন্টো। রাশিয়া তৈরি করেছে ওয়ারাস চুক্তি, কমিনটান, কমিনফর্ম, একাধিক। তো এগুলো কিন্তু এসেছে এই চতুর্শক্তি বা ইউরোপীয় শক্তি সমবায়কে অনুসরণ করে পরবর্তীকালে। 1825 সালে হতে পারে, কিন্তু এর 100 বছর পরে বা 150 বছর পরে এই বিষয়টাকে মাথায় রেখে ইউরোপীয় শক্তি সমবায়কে অনুসরণ করে পরবর্তীকালে ইউরোপে বিভিন্ন দেশের মধ্যে এই শক্তি সমবায়ের মতো যৌথভাবে নিরাপত্তার যে ব্যবস্থা বা ব্যাপারটা, সেটা কিন্তু গড়ে উঠেছে। এটাই ছিল শক্তি সমবায়ের এখনকার দিনের মতো বা আজ পর্যন্ত তার প্রভাব, তার গুরুত্ব, তার ফলাফল, তার ভ্যালু, এটাই তার গুরুত্ব। যে কনসার্ট অফ ইউরোপ বা শক্তি সমবায়কে অনুসরণ করে আধুনিক কালে ইউরোপে বা বর্তমানকালে ইউরোপে
এই যৌথ নিরাপত্তার ব্যাপারটা কিন্তু মাথাচাড়া দিয়ে উঠেছে, যেটা বর্তমান বিশ্বের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই ছিল কনসার্ট অফ ইউরোপ এর যে প্রপার 5 নম্বরের 250 ওয়ার্ডের অ্যান্সার, সেটা নিয়ে এবার অন স্ক্রিনে তোমাদের সামনে তুলে ধরছি। ইউরোপীয় শক্তি সমবায় বা কনসার্ট অফ ইউরোপ 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর। ইংল্যান্ড, অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া, ভিয়েনা সম্মেলনের এই 4 বৃহৎ শক্তি ফরাসি বিপ্লবের ভাবধারা যাতে ইউরোপের শক্তি শান্তি বিঘ্নিত করতে না পারে সেই জন্য নিজেদের মধ্যে একটা চুক্তি সম্পাদন করে। চতুর্শক্তি মৈত্রী নামে পরিচিত এই চুক্তিকে ভিত্তি করে ইউরোপীয় রাষ্ট্রগুলির মধ্যে যে মিলন নীতি স্থাপিত হয় ইতিহাসে তাই ইউরোপীয় শক্তি সমবায় বা কনসার্ট অফ ইউরোপ নামে খ্যাত। পরে ফ্রান্স এতে যোগ দেয়। প্যারা করে শক্তি সমবায়ের কর্তব্য বিশ্লেষণে দেখা যায় যুদ্ধ বাধাবার সম্ভাবনা রয়েছে এমন ক্ষেত্রে যুদ্ধ বিরতির জন্য শক্তি সমবায় হস্তক্ষেপ করবে। 2, অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ ক্ষেত্রে শক্তি সমবায় হস্তক্ষেপ করবে না। 3, ক্ষুদ্র রাষ্ট্রগুলির সমস্যা সমাধানের ক্ষেত্রে শক্তি সমবায় শান্তি রক্ষকের দায়িত্ব পালন করবে। ইউরোপীয় শক্তি সমবায় মোট 10 বছর 1815 থেকে 25 টিকে ছিল। ভিয়েনা কংগ্রেসে 3 বছর বাদে আইলা শাপেলে শক্তি সমবায়ের প্রথম অধিবেশন বসে 1818 খ্রিস্টাব্দে। এই অধিবেশনে ফ্রান্স থেকে বিদেশি সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় এবং ফ্রান্সকে এর সদস্য পদ দেওয়া হয়। এছাড়াও এই সম্মেলনে দাস প্রথা, উত্তর আফ্রিকার বারবেরি জলদস্যু সমস্যা, আন্তর্জাতিক নৌ পরিবহন ও নিরস্ত্রীকরণ সমস্যা নিয়ে আলোচনা করা হয়। প্যারা করে শক্তি সমবায়ের দ্বিতীয় অধিবেশন বসে ট্রোপো শহরে 1820 খ্রিস্টাব্দে। রাশিয়া এই সম্মেলনে এক প্রস্তাব উত্থাপন করে, বলে যে প্রতিষ্ঠিত কোনো রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা হলে তা দমনের জন্য শক্তি সমবায়ের হস্তক্ষেপ করা উচিত। কিন্তু ইংল্যান্ড ও ফ্রান্স এই প্রস্তাবের বিরোধিতা করে। লাইব্যাকে তৃতীয় 1821 এবং ভেরেনায় শক্তি সমবায়ের চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হয়। তৃতীয় সম্মেলনে অস্ট্রিয়াকে নেপলস ও পিডমন্টের বিদ্রোহ দমনের অধিকার দেওয়া হয়, আর চতুর্থ অধিবেশনে স্পেনের উপর হস্তক্ষেপের সিদ্ধান্ত গৃহীত হয়। 1825 খ্রিস্টাব্দে সেন্ট পিটার্সবার্গে শক্তি সমবায়ের পঞ্চম অধিবেশন গৃহীত হয় বা অনুষ্ঠিত হয়। এই শেষ অধিবেশনটিতে গ্রিসের স্বাধীনতা নিয়ে আলোচনা হয়েছিল। প্যারা করে ইউরোপীয় শক্তি সমবায় ব্যর্থ হয়েছিল বেশ কয়েকটি কারণে। এক, মতাদর্শগত বিরোধ শক্তি সমবায়ের পতনের অন্যতম কারণ ছিল। ইংল্যান্ড ও ফ্রান্স গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী হলেও অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া ছিল রক্ষণশীল স্বৈরতন্ত্রে বিশ্বাসী। তাই নীতিগত প্রশ্নে এদের মধ্যে মতভেদ ঘটা ছিল স্বাভাবিক। 2, আলাদা আলাদা জাতীয় স্বার্থ শক্তি সমবায়ের উদ্দেশ্যকে সফল হতে দেয়নি। প্রাশিয়ার স্বার্থ ছিল বলকান কেন্দ্রিক, ফ্রান্সের স্বার্থ ছিল স্পেন ভিত্তিক, অস্ট্রিয়ার স্বার্থ ছিল জার্মানি ও ইতালি কেন্দ্রিক। তাই শেষ পর্যন্ত শক্তি সমবায় ব্যর্থ হয়। 3, পারস্পরিক সন্দেহ ও অবিশ্বাস এই সংগঠনটির পতনকে ত্বরান্বিত করেছিল বলা চলে। কোনো রাষ্ট্রই অপর রাষ্ট্রকে বিশ্বাস করতে না পারায় শক্তি সমবায়ের ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারেনি, ফলে ব্যর্থ হয়। 4, লক্ষ্যের বিভিন্নতা এই সমবায়কে দুর্বল করে দেয়। ইংল্যান্ড ও ফ্রান্স সীমিতভাবে হলেও উদারনৈতিক আন্দোলন ও সামাজিক পরিবর্তনের পক্ষপাতী ছিল, কিন্তু রক্ষণশীল স্বৈরতান্ত্রিক 3 দেশ চেয়েছিল প্রগতিশীল উদারতান্ত্রিক ও গণতান্ত্রিক আদর্শের বিরোধিতার মাধ্যমে শক্তি সমবায়কে পরিচালিত করতে। ইংল্যান্ড স্পেনে ফ্রান্সের হস্তক্ষেপের বিরোধিতা করে, কিন্তু তা অগ্রাহ্য হওয়ায় সে শক্তি সমবায়ের চতুর্থ অধিবেশন ভেরোনা বৈঠক থেকে সরে দাঁড়ায়। প্যারা করে শেষ প্যারা, ইউরোপীয় শক্তি সংঘ শেষ পর্যন্ত ব্যর্থ হলেও এর কর্তৃত্বকে বা কৃতিত্বকে সম্পূর্ণরূপে অস্বীকার করা যায় না। এই সংগঠনটি ব্যক্তিগত বৈঠক ও পারস্পরিক আস্থা অর্জনে যেভাবে সচেষ্ট ছিল তা অবশ্যই প্রশংসনীয়। আন্তর্জাতিক কূটনৈতিক সমস্যার সমাধানে যৌথ প্রচেষ্টাকে কাজে লাগানোর সদিচ্ছার প্রতিফলন দেখা যায় এর কাজের মধ্যে। এর মাধ্যমেই পরবর্তী শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে ইউরোপীয় শক্তি সমবায় তার গুরুত্বপূর্ণ প্রভাব রেখে গেছে। তো এই ছিল ইউরোপীয় শক্তি সমবায় বা কনসার্ট অফ ইউরোপের উপরে 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর। তোমাদের এই পেপারের 5 নম্বরের সমস্ত কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে চ্যানেলে। তোমরা এই কোশ্চেনগুলো বাংলা ইউটিউবে লিখে সার্চ করলে আমার দেওয়া অ্যান্সার পেয়ে যাবে। যদি খুঁজে না পাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8327540655 নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি উত্তরের লিঙ্ক তোমাদেরকে পাঠিয়ে দেবো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।